ভিন্ন বিনিয়োগ প্রকল্প এ এবং বিতে 10,000 টাকা বিনিয়োগ করেছে যথাক্রমে 8% এবং 10% বার্ষিক সরল সুদের হারে। যদি 2 বছরে অর্জিত মোট সুদ 1680 টাকা হয় তাহলে প্রকল্প এতে বিনিয়োগ করা পরিমাণ কত তোমাকে বের করতে বলেছে। মাঝে মধ্যে এ করে যাবে। হ্যাঁ, অ্যান্সার কি হবে বলো? বলো বাড়িতে কি করেছো অ্যান্সার? তোমরা প্রচুর ট্যাট করছো, বিশ্বাস করো আমি একটা পড়তে না পড়তে আরো 10টা চলে যাচ্ছে। তো ক্লাসে মন দাও, আমরা ক্লাস করে নিই, ক্লাসের শেষে 2 মিনিট আমরা গল্প করবো, ঠিক আছে? ক্লাসের শেষে 2 মিনিট যার যা বক্তব্য শুনবো। তোমরা একসঙ্গে এত চ্যাট করছো, আমি কারোটাই ঠিকভাবে পড়তে পারছি না, একটা পড়তে না পড়তে আরেকটা চলে আসছে, ঠিক আছে? এসো। সাউন্ড খুব কম। এখন ঠিক আছে? একটু জানাও তো, এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? 8,000 অ্যান্সার দিচ্ছ তোমরা, সাউন্ড এখন ঠিক আছে? একবার জানাবে ওকে, সাউন্ড ওকে আছে কিনা। সাউন্ড ওকে আছে? কেউ কেউ লিখছিল স্যার সাউন্ড কম, এখন ঠিক আছে কিনা বলবে। এখন ওকে আছে? চলো ঠিক আছে। রাজেশ দুটি ভিন্ন বিনিয়োগ প্রকল্প এ এবং বিতে 10,000 টাকা বিনিয়োগ করেছেন যথাক্রমে 8% এবং 10% বার্ষিক সরল সুদের হারে। যদি 2 বছরে অর্জিত মোট সুদ 1680 টাকা হয় তাহলে প্রকল্প এতে বিনিয়োগ করা পরিমাণ হলো। দেখো আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে সুদ 2 বছরের সুদ 1680 টাকা। 1 বছরের সুদ তাহলে সবসময় বের করে নেবে, 1 বছরের সুদ বের করে নেবে। আমরা যে টেকনিক আগের ক্লাসে শিখেছি সেই টেকনিকে যদি অঙ্ক করতে হয় তাহলে আমাকে 1 বছরের সুদ বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 1 বছরের সুদ আমাদের কত হবে? 1 বছরের সুদ হয়ে যাবে 1680/2, অর্থাৎ 8 দুগুণে 16, 4 দুগুণে 8, মানে 840 টাকা। 1 বছরের সুদ আসছে আমাদের 840 টাকা। এবার আমরা অঙ্কটাকে করবো, দেখো এ এবং বিতে দুরকম জিনিস আছে, এ এবং বি, এ এবং বি। হ্যাঁ, এবার দেখো কোশ্চেনে বলছে 10,000 টাকা বিনিয়োগ করেছে তখন 8% এবং 10% বার্ষিক সরল সুদের হারে। তাহলে 8% প্লাস 10% এর মান কি হচ্ছে আমাদের? বার্ষিক, যেহেতু আমরা বাৎসরিক বের করে নিয়েছি, 8% প্লাস 10% এর মান আমাদের আসছে কত? আমাদের এসছে হচ্ছে 840 টাকা। এবার অঙ্কে তোমার কি চেয়েছে? বলছে এতে বিনিয়োগ করা পরিমাণ হলো, এতে বিনিয়োগ করা পরিমাণ। তাহলে এ অঙ্কে চেয়েছে, তাহলে আমরা কি করব? বিটাকে সমান করে দেবো, বিটাকে তাড়ানোর জন্য। মানে বি যেহেতু 10, তাহলে এখানেও 10 বের করব, প্লাস এখানেও আমরা 10 বের করব। তাহলে 10% প্লাস 10% এর মান আমাদের কত হচ্ছে? 10,000-এর উপর 10%, ঠিক আছে? এই দেখো 10,000-এর উপর 1 2 3, 10,000-এর উপরে আমাদের 10%। পার্সেন্টে চাইলে আমাদের দুটো শূন্য কাটবে, তাহলে আমাদের 1000 পড়ে থাকছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার করতে থেকে তোমরা জানো। তাহলে এখান থেকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, 10% কেটে যাবে, তাহলে 2% এর মান হয়ে যাচ্ছে আমাদের কত? 60। 2% এর মান হয়ে যাচ্ছে আমাদের 60, ঠিক আছে? তাহলে এতে 2% এর মান যদি 60 হয়, 840, সরি 160 হচ্ছে আমাদের। 2% এর মান হয়ে যাচ্ছে আমাদের 160। তাহলে 100% এর মান বের করলে আমাদের কাছে নিতে হবে এই যে 160, এটা আমাদের 2% এর মান। তাহলে 100% এর মান কত? প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ভেরি গুড। পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 50 দুগুণে 100, 500 এবং 80, মানে হয়ে যাচ্ছে আমাদের 8,000 টাকা, ঠিক আছে? 8,000 টাকা হবে আমাদের অপশন এ। চলো, হ্যাঁ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন একইভাবে আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী আশা করি তোমরা বাড়িতে যদি পেরে থাকো আমাকে জানাবে। এমটিএস পরীক্ষা আসা কোশ্চেন, এই কোশ্চেনটা আগের কোশ্চেনগুলো থেকে একটু হালকা প্যাচ দিয়ে একটু কঠিন করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? বলো, 97 নাম্বার কোশ্চেন, দেখো কি বলছে। 97 নাম্বার কোশ্চেন, দেখো কি বলছে। কেউ কেউ পেরে থাকলে বলো দেখি কে পেরেছো, কেউ পেরে থাকলে বলো দেখি কে পেরেছো। আচ্ছা, তোমাদের জিডি এবং পুলিশ ব্যাচে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা একটু শুনে নাও, জিডি এবং পুলিশ ব্যাচে কি হয়েছে। জিডি এবং পুলিশ ব্যাচে আমি একটা জিনিস করেছি, তোমাদের একটাই ফোল্ডার করিয়ে দিয়েছি, এবং এই ফোল্ডারের মধ্যে তুমি লাইভও পাবে প্লাস রেকর্ডেডও পাবে, অর্থাৎ কমপ্লিট সিলেবাস পাবে। এর ফলে কি হবে? সুবিধা হবে, তোমাদের সামনেই পরীক্ষা, ঠিক আছে? তো লাইভ যেমন চলে আমাদের চলছে, লাইভ ক্লাস চলতে থাকবে, কিন্তু লাইভ ক্লাসের ভরসা শুধু আমাকে বসে থাকলে হবে না, আমাকে দ্রুত সিলেবাসটা শেষ করতে হবে। সাপোজ এখন সরস্বতী কষা আমার লাইভ চলছে, ওদিকে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, এই বিষয়গুলো তো আমি রেকর্ডেড আকারে এগোতেই পারি। আমি সিম্পলিফিকেশন হয়ে গেল, আমাদের নাম্বার সিস্টেম হয়ে গেল, লসগু কসগু হয়ে গেল, এগুলো তো আমি দ্রুত এগিয়ে নিতেই পারি, তাই না? তো সেই জন্যই তোমাদের জিডি এবং পুলিশ ব্যাচে আমি কি করেছি, তোমার হচ্ছে একটা পুরো একটা ফোল্ডারের মধ্যেই লাইভ অধ্যায়গুলো এবং রেকর্ডেড অধ্যায়গুলো পরপর মোটামুটি কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে,
ঠিক আছে? আবার এখন অনেক ছাত্রছাত্রী যেমন রিসেন্ট অনেক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। দ্রুত দেখো, মেইন জিনিস হচ্ছে আমাকে চাকরি পেতে হবে, দ্রুত সিলেবাস শেষ করতে হবে। আর আমি তোমাকে এইটুকু প্রমিস করি যে তুমি লাইভ দেখো কি রেকর্ডেড দেখো, ফারাক কিছু পাবে না। তুমি যেটাই দেখবে না কেন খুব ভালো মতন শিখতে পারবে। ঠিক আছে? বোঝা গেল? তো এরকম কেউ ভাববে না যে আমি স্যার লাইভ স্যার করাবে তারপরেই অধ্যায়টা করব। তুমি দ্রুত করো, সামনে আমাদের পরীক্ষা, যত তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করব, লাইভে যখন আবার অধ্যায়টা আমি করাবো তখন রিভিশন করে নাও আমার সঙ্গে। কিন্তু সময় নষ্ট না করে ধারাধার টানো। তো আমি চাইছি যে লাইভ রেকর্ডেড মেন আমার এই অধ্যায়গুলো করতে হবে, এই চ্যাপ্টারগুলো করতে হবে, আমি কমপ্লিট করব। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। যত বেশি সম্ভব লাইভে লাইভ ক্লাস তো করছোই, প্রচুর ছাত্রছাত্রী লাইভ ক্লাস করতে পারো না, তারা রেকর্ডেড করো আমি জানি। এছাড়া লাইভে যারা শুধু লাইভ করছো তাদেরকে বলবো শুধু লাইভ না করে লাইভের সঙ্গে লাইভ তো করো, কিন্তু এক্সট্রা টাইমে আরো এক্সট্রা অধ্যায়গুলোকে টানো, রেকর্ডেড গুলোকেও এগিয়ে রাখো, সিলেবাসটাকে দ্রুত শেষ করো। একই অধ্যায় আমি আবার যখন লাইভ করাবো তখন তুমি লাইভে প্র্যাকটিস করে নিতে পারবে, রিভিশন করে নিতে পারবে। বোঝা গেল? ওকে? তো এই জন্য একটাই ফোল্ডার আমি করিয়ে দিয়েছি আজকে, ইচ্ছা করে তোমাদের সুবিধার কথা ভেবেই। এবার এখানে কি আছে এখানে কি আছে এমন দেখতে লাগবে না। ঠিক আছে? একদম পরপর পুরো অধ্যায়গুলো সাজানো আছে যেগুলো আমাদের জিডি এবং পুলিশের জন্য প্রয়োজন। ঠিক আছে? সামনেই পরীক্ষা, আমাদের দ্রুত সিলেবাস শেষ করতে হবে। তো সময় নষ্ট করলে আমাদের হবে না। আমাদের লাইভ লাইভ দেখো কি রেকর্ডেড দেখো, বুঝতে তোমার কোথাও কোনো সমস্যা হবে না, এটুকু তো আমার দায়িত্ব। আর তোমরা ক্লাস করো জানো, যখন রিভিশন করো কোথাও কি বুঝতে অসুবিধা হয়, তুমি যদি ঠান্ডা মাথায় ক্লাস করো কোথাও কোনো বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে? তো এটা একদম ভাববে না যে স্যার লাইভই শুধু করবো। লাইভ করে তুমি কোনোদিনও চাকরি পাবে না, শুধু লাইভ করে চাকরি পাবে না। লাইভ ক্লাস করলেও তোমাকে রেকর্ডেড আকারে পরে রিভিশন করতে হবে। তো সেম ব্যাপার, এখন লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট আমি এরপরে মিশ্রণের নতুন আরো অনেক ক্লাস অ্যাড হবে, মিশ্রণের অনেকগুলো ক্লাস আরো করাবো। বোঝা গেল যে অনেকে কোশ্চেন করছিলে? ক্লিয়ার? চলো, তো তোমাদের সুবিধার জন্যই একটা জায়গায় সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা পরপর তোমার সুবিধা মতন যে অধ্যায় ইচ্ছা যেটা ইচ্ছা আগে তুমি সেটাকে বারবার করে করো, সিলেবাসটাকে দ্রুত শেষ করো, রিভিশন করো। ঠিক আছে? ওকে? প্লাস এদিকে লাইভ যেমন চলছে লাইভ ক্লাস আমাদের চলতে থাকবে। চলো, বুঝিয়ে দিলাম। অনেকের একটু ডাউট লাগছিল স্যার কেন হচ্ছে কি জন্য হচ্ছে, আমি ক্লাসের মাঝেই বলে দিলাম। ঠিক আছে? এছাড়া তোমরা যারা রেলের ব্যাচে রয়েছো, কেউ তোমরা এর ব্যাচে রয়েছো, ফাউন্ডেশন ব্যাচে রয়েছো, কেউ জিডির পাশাপাশি ফাউন্ডেশন ব্যাচে আছো, কেউ পুলিশের পাশাপাশি ফাউন্ডেশন ব্যাচে আছো, কেউ পুলিশের পাশাপাশি তোমরা রেল ব্যাচে আছো বা এসএসসি ব্যাচে আছো। তো ওভারঅল সবার সুবিধার জন্যই আমি প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে যেটা করেছি যে লাইভ সেকশনটা একটা রেখেছি, তার সঙ্গে সঙ্গে কিছু অধ্যায় আমি রেকর্ডেডও দিয়ে রেখেছি যে ঠিক আছে চলো লাইভ আমার সঙ্গে করছো ঠিক আছে, কিন্তু শুধু লাইভ না করে যে ছুটির দিনগুলো মাঝখানে পাচ্ছ, বা ধরো পুজোর সময় ছুটি থাকবে, তো তুমি যদি দ্রুত চাকরি পেতে চাও, পুজোর সময় তো আমাদের অফিস অফ থাকবে, আমি তোমাকে ক্লাস নিতে পারবো না, কিন্তু তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি স্যারের লাইভ ক্লাসের বর্ষায় কোনোদিনও থাকবে না, তুমি স্যার লাইভ ক্লাস করছে মাঝখানে লাইভ ক্লাসগুলো করবে আমার সঙ্গে, কিন্তু যখন তুমি মাঝখানে ছুটি পাচ্ছ, গ্যাপ পাচ্ছ, তখন তুমি রেকর্ডেড ফোল্ডার থেকে যে অধ্যায়গুলো তোমার এখনো শুরু হয়নি, আমি এখনো লাইভ করাইনি কিন্তু তোমাকে আমি এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য দিয়ে রেখেছি, তো সেগুলো এগিয়ে রাখতে অসুবিধা কোথায়? পরে একই অধ্যায় যখন লাইভ হবে তখন মজা পাবে। ঠিক আছে? তো তোমার সবসময় উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আমি যত দ্রুত সম্ভব আমি এগোতে থাকবো, আমি থামবো না, আমি এগিয়ে যাবো, টুক করে আমি এগিয়ে যাবো, আমি থামবো না। স্যারের ক্লাস যদি কোনোদিন অফ থাকে কিন্তু আমার অফ থাকবে না, আমি তো এগিয়ে যাবো, তার জন্য আমি তোমাকে বেনিফিট দেওয়ার জন্য এক্সট্রা জিনিস দিয়ে রেখেছি। ঠিক আছে? তো সেটাকে কাজে লাগাবে বুদ্ধি করে। হ্যাঁ, চলো, কি বলছেন? দেখো, আমি চাইলে একটা রেকর্ডেড অধ্যায় আলাদা করে রেকর্ডেড ব্যাচ বের করতেই পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ইচ্ছা করে দিয়ে রেখেছি, ওটাকে ইউজ করো। কি বলছে দেখো, তিনটে সরল সুদের স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, বার্ষিক সুদের হার যথাক্রমে 4%, 6% এবং 10%। প্রথম স্কিমে 4,000 টাকা বিনিয়োগ করা হয়েছিল, যদি 5 বছর পর মোট সুদ 2,800 টাকা হয় তাহলে তৃতীয় স্কিমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? সহজ কোশ্চেন, একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে। দেখো, তিনটে পার্সেন্ট জমাতে দিয়েছে, তিনটে সরল সুদের স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করা হয়, মোট টাকা তোমার কাছে 10,000 টাকা, বার্ষিক সুদের হার যথাক্রমে 4%, 6% এবং 10%। ঠিক আছে? আচ্ছা, প্রথম স্কিমে 4,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, প্রথম স্কিমে 4,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। দেখো, একটা জিনিস বোঝো, তুমি একটা জিনিস বোঝো, এই যে 4%, ভালো করে বুঝবে। হ্যাঁ, এই 4% প্লাস 6%, তাই তো 6% প্লাস 10%, 4%, 6% প্লাস 10%, এই তিনটে পার্সেন্টেজ মিলিয়ে তোমার মোট সুদ হয়েছে কত? যদি 5 বছর পর মোট সুদ হয় 2,800 টাকা। আমি সবসময় বলেছি এই টাইপের অঙ্ক আমাকে বছরে সুদ বের করতে হবে। ঠিক আছে? তার পুলিশের জন্য কোন অধ্যায়গুলো পড়বো, সুন্দরভাবে সাজানো আছে পুরো। পুলিশের ক্ষেত্রে তুমি পরিমিতি 3D টাকে অ্যাভয়েড করতে পারো, যারা জিডি পুলিশ দুটোই দেবে তারা 2D এবং 3D দুটোই করবে। যারা শুধু পুলিশ দেবে তারা 2D-টাকে অবশ্যই ভালো করে করবে। যারা জিডি দেবে তাদের 2D 3D দুটোই করতে হবে, যেমন জিডিতে 3D বেশি আসে, তোমার আমাদের পুলিশে 2D বেশি আসে। যারা দুটোই দেবে সবই করতে হবে, সেই জন্য 2D এবং 3D সবটাই দেওয়া রয়েছে। বোঝা গেল? বাদ বাকি যে অধ্যায়গুলো রয়েছে সবই করতে হবে, বাদ কিছু দিলে হবে না। ওকে? তাহলে 4%, 6% এবং 10%, মোট কত? তাহলে দেখো 5 বছরে, যে 5 বছরে হচ্ছে সুদ 2,800 টাকা, 5 বছরের সুদ হচ্ছে 2,800 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে দেখো, 5 5 25, 30, 5 6 30, 560 টাকা।
1 বছরের সুদ তাহলে কত হচ্ছে 560 টাকা। মানে একটা জিনিস আমরা বুঝলাম ভাই যে 4%, 6% এবং 10%, এক বছরে যদি 4%, 6% এবং 10% যোগ করি আমার 560 টাকা সুদ আসছে। এবার দেখো বুদ্ধি লাগিয়ে এখানে একটা গেম আমরা খেলবো। আমরা একটা গেম খেলবো। এই তিনটে জিনিসকে আমরা দুটো জিনিস বানাবো। স্যার কিভাবে দুটো জিনিস বানাবেন? দেখো কিভাবে বানাবো বলো তো? আমি একটা গেম খেলবো। গেমটা হচ্ছে দেখো, এখানে একটা কথা কোশ্চেনে বলে দিয়েছে যে ভালো করে বুঝবে কিন্তু এই যে 4%, 6% এবং 10% মানে 560 টাকা হয়েছে, এটা আমরা বুঝেছি। 5 বছরের সুদ যদি 800 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে আমাদের 560 টাকা। এটা আমরা বের করে নিয়েছি। এবার আমি যেটা তোমাকে বলতে চাইছি দেখো, প্রথম স্কিমে 4000 টাকা বিনিয়োগ করা হয়েছিল। প্রথম স্কিমে দেখো 4000 টাকা কিন্তু বিনিয়োগ করা হয়েছিল। প্রথম স্কিম তোমার কোনটা? প্রথম স্কিম হচ্ছে এই যে 4000 টাকা। প্রথম স্কিমে 4000 টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং প্রথম স্কিমটা কিন্তু 4%। ঠিক আছে? তাহলে প্রথম স্কিমের সুদ কত হচ্ছে তুমি বলো? আমার কাছে এটা হচ্ছে প্রথম স্কিম, এটা হচ্ছে দ্বিতীয় স্কিম, এটা হচ্ছে তৃতীয় স্কিম। ঠিক আছে? প্রথম স্কিম সম্বন্ধে আমার ডাটা রয়েছে, সুদটা আমরা আরামসে বের করতে পারবো। এই প্রথম স্কিম মানে কত টাকা হচ্ছে দেখো। এই প্রথম স্কিম 4% হারে প্রথম স্কিমে কত টাকা হচ্ছে? 4% হারে প্রথম স্কিম মানে হচ্ছে 4% হারে 4000 টাকার উপর, তার মানে 4 4 16। আমি বোঝাতে পারছি? এই দেখো, আমি বলতে চাইছি 4000 টাকার উপর 4% প্রথম স্কিমের সুদ। তাহলে সুদ প্রথম স্কিমের সুদ কত টাকা? 4000 টাকার উপর 4% যদি সুদ হয় তাহলে প্রথম স্কিমের টাকা কত? পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য করে 160 টাকা। তার মানে এইটুকু ক্লিয়ার আমাদের হয়ে গেছে যে প্রথম স্কিমের সুদ 160 টাকা। তাহলে অঙ্কে যখন বুঝে গেছি যে প্রথম স্কিমের সুদ 160 টাকা, অঙ্কে যখন বুঝে গেছি প্রথম স্কিমের সুদ 160 টাকা, তাহলে পরের লাইনে শুধু 6% আর 10% নিয়ে অঙ্ক করবো। আর এই যে প্রথম স্কিম এটা মানেই 160 টাকা। এই প্রথম স্কিম মানে 160 টাকা আর টোটাল সুদ 560 টাকা। প্রথম স্কিম, দ্বিতীয় স্কিম, তৃতীয় স্কিম, তিনটে স্কিম যোগ করে 560 টাকা টোটাল সুদ। তার মধ্যে প্রথম স্কিমের টাকা কত আমরা বুদ্ধি করে বের করে নিয়েছি। প্রথম স্কিম মানে হচ্ছে 4000 এর 4% মানে 160 টাকা। তাহলে প্রথম স্কিম যদি 160 টাকা হয়, এই 4% এবার বাদ দাও, তাহলে 6% প্লাস 10% মানে কত হচ্ছে? এখান থেকে 160 বাদ দিয়ে দাও, মানে আমাদের হয়ে যাচ্ছে কত? 400 টাকা। আমি কি বোঝাতে পারলাম? এটুকু একবার রিহার্সাল লিখো প্রত্যেকে। তার মানে 6% এবং 10% এর মান হচ্ছে 400 টাকা। স্যার কিভাবে? এই 4%টা যখন আমি রিমুভ করে দেবো এখান থেকে, হাটিয়ে দেবো, তাহলে প্রথম স্কিমের টাকা কত? প্রথম স্কিমের টাকা হচ্ছে 160 টাকা। এই বাঁ দিক থেকে যখন প্রথম স্কিম বাদ দেবো, ডান দিক থেকেও প্রথম স্কিমের টাকা বাদ দিয়ে দাও, তাহলে দ্বিতীয় আর তৃতীয় পড়ে থাকবে অঙ্কে। আমি বোঝাতে পারলাম? একবার রিহার্সাল লিখে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তো এই ব্যাপারটাকে। প্রথম স্কিম আমাদের 4000 টাকার উপর 4% মানে 160 টাকা। প্রত্যেকে এসে লিখেছো, ব্যাস বুঝে গেছো। তো প্রথম স্কিম বাদ দিয়ে দিলাম, অঙ্কে আমি দ্বিতীয় তৃতীয় নিয়ে খেলবো। প্রথম স্কিমের টাকা তো আমার কাছে আছে, প্রথম স্কিমের পার্সেন্টেজ নিয়ে আমরা খেলবো না। আমার মেন অঙ্ক হচ্ছে 6% প্লাস 10% মানে 400। এবার তুমি অঙ্কটা আরামসে পারবে। তোমাকে উত্তরে কি চেয়েছে? তৃতীয় স্কিমে কত টাকা রাখা হয়েছিল। তোমার কি চেয়েছে? তৃতীয় স্কিম চেয়েছে। তৃতীয় স্কিম, তাহলে এটা তোমার দ্বিতীয় স্কিম। দরকার এরকম ভাবে আমি লিখে দিই, এটা হচ্ছে তোমার দ্বিতীয় স্কিম, এটা হচ্ছে তোমার তৃতীয় স্কিম হিসাব মতো। দ্বিতীয় প্লাস তৃতীয় মান হচ্ছে 400 টাকা। দ্বিতীয় প্লাস তৃতীয় মান 400 টাকা। উত্তরে চেয়েছে তৃতীয়, উত্তরে চেয়েছে তৃতীয় স্কিম। তাহলে তৃতীয় যদি চায় তাহলে দ্বিতীয়কে আমাদেরকে হাঁটাতে হবে, তার মানে 6% প্লাস 6% বের করবো। ব্যাস, এবার তো আগের অঙ্কের মতন পুরো। আমাকে চেয়েছে তৃতীয় অঙ্কে, তাহলে দ্বিতীয়টাকে রিমুভ করবো। আর দ্বিতীয় রিমুভ করা মানে দ্বিতীয়কে সেম বানাও, যাকে রিমুভ করতে চাইছো তাকে সেম করো। আচ্ছা, তাহলে 6% প্লাস 6%। এবার বিষয় হচ্ছে স্যার 6% প্লাস 6% কত 6% বের করবো স্যার? টোটাল কি 10,000-এর 6% বের করবো? অনেকে ভাববে স্যার 10,000-এর 6% বের করবো স্যার। অ্যান্সার হচ্ছে না। 10,000-এর 6% আমরা কেন বের করবো? আমার দ্বিতীয় আর তৃতীয় স্কিমে কত টাকা হাতে আছে তার উপর আমার 6% হবে। আমি যেটা বোঝাতে চাইছি, টোটাল তিনটে স্কিম মিলিয়ে তোমার কাছে 10,000 টাকা ছিল, তার থেকে 4,000 টাকা ক্লিয়ারলি বলে দিয়েছে প্রথম স্কিমে চলে গেছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় স্কিমে তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে এখনো 6,000 টাকা আছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় খেলা হচ্ছে 6,000 টাকার উপর খেলাটা হবে। এই 6,000-এর উপর 6%। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, 6 6 36, 360 টাকা। বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বোঝা গেল। আমার দ্বিতীয় এবং তৃতীয় নিয়ে আমি খেলছি, তো প্রথম স্কিমে 4,000 টাকাটাকে বাদ দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? ওকে, চলো। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 6 6 কেটে গেল। এই 4%-এর মান ভাই, এই 4%-এর মান হয়ে যাচ্ছে আমাদের 40 টাকা। 4%-এর মান আমাদের হয়ে যাচ্ছে 40 টাকা। তাহলে 1%-এর মান তোমার হচ্ছে 10 টাকা। তাহলে 100%-এর মান হচ্ছে তোমার 1000 টাকা, মানে অপশন সি হবে। মানে তৃতীয় স্কিম মেন কত চলো দেখিয়ে দিচ্ছি। এই যে 40, এটা আমার 4%-এর মান। এটা পার্সেন্ট কেন লিখেছি? শুধু টাকা হবে 40। এই 40 টাকা 4%-এর মান, এই 40 টাকাটা আমার 4%-এর মান। তাহলে 100%-এর মান কত? ব্যাস, অঙ্ক শেষ। ঠিক আছে? হয়ে যাচ্ছে আমাদের 1000। চলো 1000 হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, আগেও বলেছি আবারও বলছি, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে রেল লেখা আছে মানে এই নয় যে পুলিশ বা জিডিতে দেবে না বা এসএসসির অন্য পরীক্ষায় দেবে না, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখো, 9,200 টাকার মধ্যে কিছু পরিমাণ বার্ষিক 5% হারে এবং বাকি অংশ বার্ষিক 8% হারে সরল ধার দেওয়া হয়েছিল। 3 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল 1,812 টাকা। 5% হারে একই অঙ্ক, একই অঙ্ক, এখনো টাইপ চেঞ্জ হয়নি। সেম অঙ্ক, এটা তাড়াতাড়ি তোমরা করে ফেলো। তাড়াতাড়ি বলবে, আমি টিক মেরে এগোবো। তাড়াতাড়ি বলো।
দীপ বারবার কমেন্ট করছে স্যার অফলাইন ব্যাচ করুন, খুব ভালো হয়। দেখো ভাই, সত্যি কথা বলতে অবশ্যই তো ভালো হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব হয়ে উঠছে না, কারণ অনলাইনেই প্রচুর প্রেশার রয়েছে। ঠিক আছে, এতগুলো ব্যাচ, বুঝতেই পারছো এত কিছু। এবং সব থেকে বড় ব্যাপার, স্যার তাহলে অফলাইন কেন শুরু করেনি? সব থেকে বড় জিনিস হচ্ছে অনলাইনে আমি তোমাকে যে বেনিফিট দিতে পারছি না ভাই, বিশ্বাস করো অফলাইনে দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি তোমাকে অনলাইনে এত কম টাকার মধ্যে যে জিনিস দিতে পারছি, তোমাকে আমি অফলাইন ব্যাচে কোনোদিনও দিতে পারবো না। তোমার অফলাইনে খরচা অনেক বেশি হবে, তোমার আসা যাওয়ায় টাইম যাবে। তো আমি যখন বাড়ি বসে ভালো ফেসিলিটি পাচ্ছি, তাহলে আমি বেকার টাইম ওয়েস্ট করবো কেন? টাইম ইজ মানি। আমি তোমাকে এত কম টাকায় যে বেনিফিট দিতে পারছি, আমি কি অফলাইনে ভাই দিতে পারবো? বলো, পারবো না, কোনোদিনও সম্ভব নয়। তো সেই জন্য তোমাদের সুবিধার কথা ভেবেই প্রাইস সব কিছু কমে রাখা হয়, সব কিছু বেশি করে বেনিফিট দেওয়া হয়, সেটাকে ইউজ করো না। ভালো করে কাজ করলে, ভালো করে পড়াশোনা করলে অনলাইন অফলাইন আবার কি, অনলাইনে ফেসিলিটি বেশি অফলাইনের থেকে, এবার নির্ভর করবে তোমার উপর। চলো নেক্সট অ্যান্সার দাও। এত কঠিন অধ্যায় যেটা ছিল সেটা এখন জল দিয়ে ধুয়ে ফেলছি, বাহ ভেরি গুড। চলো, 9,200 টাকার মধ্যে কিছু পরিমাণ বার্ষিক 5% হারে বা কিছু বাকি 8% হারে 3 বছরের টাকা, 3 বছরে 812 টাকা কাটাকুটি করে তুমি করে নেবে 4,400। প্রত্যেকে অ্যান্সার এসছে, এটা আমি করাবো না। প্রত্যেকে পেরেছো এবং পারা উচিত। আমি শুধু একটুখানি ক্লু দিয়ে দিচ্ছি, 3 বছরের 812 টাকা, তাহলে 1 বছরে 3 6 18, 3 604 টাকা, বাদ বাকি সেম। ঠিক আছে, এর আগের অঙ্কের মতন বাদ বাকি 5% প্লাস 8% মানে 604 টাকা। এবার তাহলে 5% হারাতে বলেছে, তার মানে তুমি কি করবে? 5 প্লাস 5 করবে, 3% মান বের করবে, 100% মান বের করবে, অঙ্ক শেষ। নিজে করবে, হ্যাঁ? আশা করি সবাই পেরে গেছো। তাও যদি কেউ এখনো পেরে না ওঠো, তাহলে পরে বাড়িতে নিজে করে নিও। আর এর আশা করছেন, দেখো কি বলছে, দেখো 8% সরল সুদে 1 বছরের জন্য 16,000 টাকা বিনিয়োগ এবং একই সময়ের জন্য 18% সরল সুদে আরেকটি বিনিয়োগ, মোট বিনিয়োগের উপর 10% লাভ আনবে। মোট বিনিয়োগকৃত পরিমাণ নির্ণয় করো। বলতে যেটা চাইছে কি বলতো, বলছে যে 8% সরল সুদে 1 বছরের জন্য 16,000 টাকা বিনিয়োগ এবং একই সময়ের জন্য মানে 1 বছরের জন্যই 18% সরল সুদে আরেকটি বিনিয়োগ মানে কোনো একটা টাকা, আরেকটা টাকা যদি তুমি বিনিয়োগ করো, মোট বিনিয়োগের উপর মানে টোটাল প্রিন্সিপালের উপর 10% লাভ আনবে। ঠিক আছে, মানে 10% সুদ তুমি পাবে, লাভ মানে সুদ। মোট বিনিয়োগকৃত পরিমাণ নির্ণয় করো। যেটা বোঝাতে চাইছি, দেখো তুমি 16,000 টাকার উপর 8%, 16,000 টাকার উপর তোমার 8% সরল সুদ 1 বছরের, প্লাস এবার আর একটা টাকা, আরেকটি বিনিয়োগ, সেটা কত টাকা আমরা জানি না, আমরা ধরলাম পি টাকা। পি টাকার উপর 18% সরল সুদ 1 বছরের, মানে 18% আসবে। মোট মোট 10% সুদ দেয়, মোটের উপর 10% মানে 16,000 প্লাস পি, এই টাকার উপর তুমি মোটের উপর 10% সুদ পাবে, মোটের উপর 10% তুমি সুদ পাবে। এই হচ্ছে অঙ্ক। পি এর মান বের করলেই অ্যান্সার কমপ্লিট। চলো, পি এর মান বের করলেই তোমার অ্যান্সার কমপ্লিট। এটাই চাইছে, 16,000 টাকার উপর 8% সুদ হচ্ছে, আর পি টাকার উপর বাকি টাকাটা কি আমি জানি না, তাহলে পি টাকা, পি টাকার উপর 18% সুদ। বলছে এই দুজনকে তাহলে মোটের উপর তোমার 10% আসছে। মোট বলতে 16,000 প্লাস পি, তার উপর 10% সুদ। ঠিক আছে, তো দেখো আমি আগের ক্লাসে তোমাদেরকে বলছিলাম পার্সেন্টেজ গুলো সব কেটে যাবে। এই দেখো এই দুটো পার্সেন্টেজ ধরো কমন নিয়ে বাদিকে আসলো, সেই পার্সেন্টেজের সঙ্গে এই পার্সেন্টেজ চলে গেল, অঙ্কে পার্সেন্টেজ কেটে গেল। এবার সিম্পল ক্যালকুলেশন, যদি আমরা ক্যালকুলেশন করি, লাড্ডু 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 10টা 48 8 হাতে রইল 4, এটাকে 4 12 128, 16 প্লাস 18 পি সমান সমান, এটা 16-র পরে একটা দুটো তিনটে চারটে লাড্ডু হয়ে যাবে, 10টা যেহেতু গুণ হবে, প্লাস 10 পি। ক্যালকুলেশন যদি করি, 18 পি থেকে 10 পি বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 8 পি, বেঁচে থাকছে আমাদের 8 পি। আর এদিকে 16-র পরে চারটে শূন্য, এদিকে 12,800। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, সিম্পল, এই যে 16-র 160, এদিকে ধরো 12,800, তাহলে 2 আর 2 আগে 3 3। ঠিক আছে, মানে হচ্ছে তোমার 32-এর পরে 1 2 3 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। ওকে, বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা 3টে শূন্য হবে আমাদের, এত ডিস্টার্ব করলে কি করে। চলো, ওকে, তাহলে কাটাকুটি করলে আমাদের 4 8 32, 1 2 3। ঠিক আছে, পি এর মান আছে 4,000। মোট বিনিয়োগকৃত অর্থ, মোট বিনিয়োগকৃত অর্থ বলতে কি, মোট বিনিয়োগকৃত অর্থ মানে হচ্ছে 4,000 টাকা, তো পি এর মান, এই যে পিটা মোট বলতে তোমার এই টাকাটা, তো মানে 16,000 প্লাস 4,000, মোট যেহেতু চেয়েছে, মানে হবে অ্যান্সার আমাদের হচ্ছে 20,000, অপশন বি। আর দুজন 32 দিয়েছো, অ্যান্সার 32,000 দিয়েছো কেন? 32,000 তো অপশনেও নেই। ও আচ্ছা, এখানে দিচ্ছিল, আচ্ছা। তাহলে 32 4,000, তাহলে টোটাল যেহেতু চেয়েছে, তাহলে 16,000 প্লাস 4,000 মানে অ্যান্সার হচ্ছে আমাদের 20,000 টাকা। যদি বলতো যে শুধু পি এর মান কত, এই টাকাটা কত, তাহলে অ্যান্সার হতো 4,000। যেহেতু টোটাল চেয়েছে তাই 20,000। এই অঙ্কেই না, যদি অপশনে 4,000 থাকতো অনেকে ভুল করতে, তোমরা না দেখেই কোশ্চেন না পড়ে তোমরা অপশন 4,000 মেরে দিতে। যদি একদম কেউ নতুন হয়ে থাকো, আজকে ক্লাস ভাই করবে না, এটা তো তোমার ব্রেন কি বলে, তোমার কমন সেন্স কি বলে যে স্যার করা উচিত না, এটাই তো তোমার ব্রেন বলবে। তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, তাহলে কোনোদিনও মাঝখান থেকে করবে না, কেউ করবে না। যে বোকা হবে সে মাঝখান থেকে ক্লাস করবে।
চলো আমরা সেঞ্চুরি করলাম। 100 নম্বর কোশ্চেন শেষ করব। একজন মানুষের 10,000 টাকা আছে, তিনি এর একটি অংশ 15% সরল সুদে এবং বাকি অংশ 10% সরল সুদে ধার দেন। তিনি 5 বছর পর মোট সুদ পেয়েছেন 6,500 টাকা। তার ধার দেওয়া অংশগুলোর পরিমাণের মধ্যে পার্থক্য কত? কিভাবে আমরা করব? খুব সোজা কোশ্চেন, দেখো কিভাবে করব। একজন মানুষের 10,000 টাকা আছে, তিনি এর একটি অংশ 15% সরল সুদে এবং বাকি অংশ 3% সরল সুদে ধার দেন। ভালো কথা। কিছু অংশ 15% সরল সুদে দিয়েছে আর বাকি অংশ 10% সরল সুদে দিয়েছে। তিনি 5 বছর পর মোট সুদ পেয়েছে 6,500 টাকা। 5 বছর পর 6,500 টাকা সুদ পেয়েছে। আচ্ছা, তার ধার দেওয়া অংশগুলোর পরিমাণের মধ্যে পার্থক্য কত? দেখো কিভাবে আমরা করবো, ভালো করে বুঝবে। আমি ধরছি এই যে 10,000 টাকাকে দুটো অংশে ভাগ করেছে, দু রকম ভাবে শেখাবো দরকার হলে অঙ্কটা। এই 10,000 টাকাকে দুটো অংশে ভাগ করেছে। আমরা ধরছি একটা অংশের নাম হচ্ছে এ আর আরেকটা অংশের নাম হচ্ছে বি। একটা অংশের নাম হচ্ছে এ আর একটা অংশের নাম হচ্ছে সাপোজ বি, ঠিক আছে? এবার তিনি এ টাকা 15% সরল সুদে, তিনি এ টাকাটা 15% সরল সুদে, এই টাকাটা তিনি 15% সরল সুদে কি করেছে 5 বছরের জন্য, টোটাল তো 5 বছর, তাই না? তাহলে এই টাকাটা তিনি 15% সরল সুদের হারে 5 বছরের জন্য সুদে খাটিয়েছে, মানে এই টাকার উপর সুদ এটা হচ্ছে। তারপরে দেখো আরেকটা, দেখো বলছে কি আরেকটা সুদ যেটা হচ্ছে 10% সুদের হারে 5 বছরের জন্য, ঠিক আছে? বি টাকার উপর 10% হারে 5 বছরের জন্য হয়েছে। এবার কোশ্চেন যদি তুমি ভালো করে পড়ো, ঠিক আছে? দেখো একজন মানুষের 10,000 টাকা আছে, তিনি একটি অংশ 15% সরল সুদে এবং বাকি অংশ 10% সরল সুদে ধার দেন। তিনি 5 বছর পরে মোট সুদ পেয়েছেন 6,500 টাকা, ঠিক আছে? 5 বছর পর মোট সুদ পেয়েছেন। আচ্ছা, এই অঙ্কটা তো আগের অঙ্কের মতনই আমাদের সেম নাকি? হ্যাঁ, ঠিক আছে। 5 বছর পরে মোট সুদ পেয়েছেন 6,500 টাকা, ঠিক আছে? তো ধার দেওয়া অংশগুলো মানে প্রিন্সিপাল দুটো অনুপাত চেয়েছে না? চলো করো, পারবে। অ্যান্সার কি আসছে? 2,000। চলো সিম্পল, একজন মানুষের কাছে 10,000 টাকা আছে, তিনি এর একটি অংশ 15% সরল সুদে এবং বাকি অংশ 10% সরল সুদে তিনি ধার দিয়েছেন। তিনি 5 বছর পরে মোট সুদ পেয়েছেন হচ্ছে 6,500 টাকা। তুমি একটা সব থেকে ভালো এই অঙ্কটা এইভাবে করো, ঠিক আছে? এত ঝামেলায় না গিয়ে আমি তোমাকে একটা সহজে বলছি অঙ্কটা তুমি কিভাবে করবে। সব থেকে বেটার তুমি একটা কাজ করো, এই অঙ্কটাকে এইভাবে করো। দেখো 15% সরল সুদ ছিল, 10% সরল সুদ ছিল এবং টোটাল সুদ হচ্ছে 6,500 টাকা, ঠিক আছে? তো এখানে তুমি একটু অ্যালিগেশন ইউজ করো। অ্যালিগেশন কিভাবে করবে দেখো, তোমার একটা হচ্ছে 15% সরল সুদ আর একটা হচ্ছে 10% সরল সুদ, তাই তো? কোন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি, যেখানে দেখো দু রকম সুদ রয়েছে, একটা 15% একটা 10%, আর ওভারঅল একটা দেখো হয়েছে 6,500 টাকা সুদ। তো 15% এবং 10% হয়েছে এবং মোটের উপর একটা সুদ হয়েছে। এবার সেই মোটের উপর সুদটা কত পার্সেন্ট আমি জানি না, এই মোটের উপর সুদটা কত পার্সেন্ট আমি জানি না। চলো এই সুদটা কত পার্সেন্ট বের করে নিই। দেখো এখানে একটা জিনিস ওরা বলেছে যে মোট সুদ হয়েছে 6,500 টাকা, 5 বছরের মোট সুদ হচ্ছে 6,500 টাকা। 5 বছরের মোট সুদ 6,000 যদি 500 টাকা হয়, তাহলে রেট তোমার কত? রেট হচ্ছে তোমার 100 ইন্টু আই। সুদ কত হচ্ছে 6,500 টাকা, 100 আই বাই পিটি। পি তোমার কত? 10,000। এবং তোমার টাইম কত? টাইম হচ্ছে 5 বছর, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো চারটে শূন্য তুমি কেটে দিলে, 1 2 3 4 5 13 65। তাহলে দেখো তোমার রেট কত আছে? 13%। মানে আমি যেটা বোঝাতে চাইছি, তুমি এই 10,000 টাকাটা, এই 10,000 টাকাটা কিছু টাকা তুমি 15% সুদে খাটিয়েছো, কিছু টাকা তুমি 10% সুদে খাটিয়েছো, এবং মোটের উপর তুমি দেখছো যে ওভারঅল তুমি যদি চেক করো, তখন তোমার আসছে কত টাকা সুদ? 6,500 টাকা সুদ। 6,500 টাকা তোমার সুদ পেয়েছো, মানে ওভারঅল গড় সুদ তোমার কত হয়েছে? ওভারঅল সুদ তোমার কত হয়েছে? আসছে তোমার 13%। এটাকে তুমি মাঝখানে লেখো, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি। 13% আসছে আমার হচ্ছে ওভারঅল সুদ, 13% আমার কি হচ্ছে? ওভারঅল সুদ আসছে, ঠিক আছে? বোঝা গেল? 15% সুদ এবং 10% সুদ এবং ওভারঅল সুদ আমার কত এসছে? 5 বছরে 6,500 টাকা সুদ হচ্ছে, 10,000 টাকার উপর ওভারঅল সুদ এসছে আমার হচ্ছে তাহলে 13%। তাহলে দেখো এবার আমরা যদি অ্যালিগেশন ইউজ করি না, আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে প্রিন্সিপালের অনুপাত। দু রকম টাকা, এই 10,000 টাকাকে তুমি দুভাগে ভাগ করেছিলে, এই 10,000 টাকাকে তুমি দুভাগে ভাগ করেছিলে। এবার আরামসে আমাদের এই ভাগগুলো ক টাকা বা ভাগগুলোর অনুপাত কত সেটা বেরিয়ে যায়। কোনাকুনি কি করতে হয়? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। এই কোনাকুনি 13 থেকে 10 বাদ দিলে এখানে আসবে 3, অনুপাত চিহ্ন দাও। 15 থেকে 13 বাদ দিলে এখানে আসবে 2। অর্থাৎ আমার কি হয়ে যাচ্ছে? আমার হয়ে গেল কি, আমার প্রিন্সিপালের অনুপাত হচ্ছে 3:2। প্রিন্সিপালের অনুপাত চলে এসেছে আমার 3:2। এখানে আমাদের কি বেরিয়ে যায়? প্রিন্সিপালের অনুপাতটা বেরিয়ে যায়, মানে আসলের অনুপাত, ঠিক আছে? আসলের অনুপাতটা আমাদের বেরিয়ে যায়। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে ধার দেওয়া অংশগুলোর পরিমাণের মধ্যে পার্থক্য। আচ্ছা, টোটাল কত টাকা ধার দিয়েছে? 10,000 টাকা টোটাল। এই 10,000 টাকাটা হচ্ছে আমার টোটাল। এই 10,000 টাকাটা কত ইউনিটের মান? টোটাল প্রিন্সিপাল 3 আর 2 টোটাল 5 ইউনিট। 5 ইউনিটের মান 10,000 টাকা। উত্তরে কি চেয়েছে? এদের পার্থক্য। এদের পার্থক্য, পার্থক্য মানে 3 আর 2 এর পার্থক্য কত? 1। যদি বলতো 15% হারে কোন টাকাটা দিয়েছে, তাহলে 3 এর মান বের করতাম। যদি বলতো 10% হারে কোন টাকাটা মানে লাগিয়েছে, তাহলে 2 এর মান বের করতাম। এদের পার্থক্য চেয়েছে, তাই এদের বিয়োগফল বের করছি।
5 দুগুণে 10 মানে হচ্ছে 2000 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হবে আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করলাম? সিম্পল 15%, 10%, মাঝখানে 13% সুদটা আমরা বের করে নিয়েছি। আমার কাছে পি আছে, আমার কাছে এই যে সুদ আই আছে, আমার কাছে টি আছে, সব রয়েছে। আমি আর বের করে নিয়েছি। আর আমার সেই 13%টা লিখতে হয়, কড়াকড়ি বিয়োগ করতে হয়। 13 থেকে 10 বিয়োগ দিলে 3, 15 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 2। বড় থেকে ছোট বাদ, কি আগে কে পরে সব ম্যাটার করে না। 3:2, এটা কিসের অনুপাত বেরোলো? এটা বের হচ্ছে প্রিন্সিপালের অনুপাত, মানে আসলের অনুপাত। ঠিক আছে, আসলের অনুপাত। ঠিক আছে, তো আসলের অনুপাত মানে কি? 3:2 আসলো। এবার 3:2 মানে টোটাল কত ইউনিট আসল? 5 ইউনিট। এই 5 ইউনিটের মানে হচ্ছে 10,000 টাকা, কারণ টোটাল আসল ছিল তোমার 10,000 টাকা, তাহলে 10,000 হচ্ছে 5 ইউনিটের মান। উত্তরে যে হচ্ছে আসল দুটোর পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, 3 থেকে 2 বিয়োগ করলে 1। যদি তোমাকে কোশ্চেনে বলতো যে টাকা দুটো কি কি বলতো, এই টাকা দুটো কি কি, তাহলে তুমি কি অ্যান্সার দিতে? টাকা দুটো কি কি? কত কত টাকায় 10,000 টাকা যে দুটুকরো করেছিল প্রথমে, কিছু টাকা 15% হারে, কিছু টাকা 10% হারে, তাহলে তোমাকে যদি কোশ্চেনে বলতো যে 10,000 টাকাকে কি কি ভাগে ভাগ করা হয়েছিল, তখন তুমি কি অ্যান্সার দিতে? 3:2 আছে, এখানে তোমার কি আছে? এখানে তুমি 3 এর মান বের করতে, তাহলে একটা হতো 6,000 টাকা, একটা হতো 4,000 টাকা। তুমি যদি এখানে 3 এর মান বের করতে, যদি বলতো প্রথম অংশটা কত, তাহলে 3 এর মান বের করতে তখন অ্যান্সার আসতো 6,000 টাকা। একটা টুকরো হচ্ছে 6,000 টাকা, আর একটা টুকরো যদি 2 এর মান বের করি তখন আসতো 4,000 টাকা। দেখো 6,000 আর 4,000 এর 10,000, 6,000 আর 4,000 আসতো। কোশ্চেন এটাও চাইতে পারতো। ক্লিয়ার প্রত্যেকের, আশা করি। চলো, আচ্ছা ঠিক আছে, আরেকভাবে যদি আমি এটাকে করাতে চাই, চলো দরকার নেই, এটা অ্যালিগেশনই থাক। নেক্সট কোশ্চেন চলো সলভ করি। এক্স বার্ষিক 9% সরল সুদে 5 বছর ধরে বিনিয়োগ করলে 8 বছর ধরে এত পার্সেন্ট সরল সুদে ওয়াই টাকা বিনিয়োগ করলে যে সুদ পায় তার সমান সুদ পাওয়া যায়। এক্স ইস টু ওয়াই নির্ণয় করো। দেখো এক্স ইস টু ওয়াই চেয়েছে, একদম সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন হয় না। এই টাইপের কোশ্চেন তোমরা প্রথম ক্লাসে শিখে গেছো। এক্স টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের সুদ কত হবে? এক্স টাকার উপরে যদি 5 বছরে 9% হারে হয়, তাহলে 45% সুদ হবে। এর সঙ্গে সমান বলছে ওয়াই টাকার উপর 8 বছরে 6.25%, বা আমি আরো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এক্স টাকার উপরে তোমার 5 বছরে হচ্ছে তোমার 9% হারে সুদ, সমান সমান বলছে ওয়াই টাকার উপর তোমার 8 বছর ধরে 6.25% সুদ। দুটো সুদ সমান, তাই সমান চিহ্ন দিয়েছি। কোশ্চেনে বলে দিয়েছে যে তারা সমান সুদ পাওয়া যায়, মানে এক্স টাকার উপর যে সুদ, ওয়াই টাকার উপর তার 13 কি করে হলো একটু আগে দেখিয়েছি, রাতে পুরো করে দেখিয়েছি, তুমি রিপিট করে দেখে নেবে। 13 দেখিয়েছি কিভাবে এসছে, তুমি হয়তো খেয়াল করো, আরেকবার দেখবে বাড়িতে। হ্যাঁ, তো দেখো পার্সেন্টেজ তোমার কেটে যাচ্ছে, দুটো সুদ সমান। এক্স টাকার উপর 5 বছরে 9% সুদ, ওয়াই টাকার উপর 8 বছরে 6.25% সুদ সমান। ঠিক আছে, তো এখানে যদি আমি দশমিক তুলি, নিচে আমার 100 আসবে। 25 দিয়ে কাটলে 25 25 625, 4 25 100, 4 দুগুণে 8। ঠিক আছে, ওকে। তাহলে এদিকে আমাদের হয়ে যাচ্ছে 5 5 আবার 25 চলে যাচ্ছে, মানে এখানে এক্স সমান সমান 10y। এক্স সমান, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? হয়ে যাবে আমাদের 10:1। 10 আগে আসে, 1 পরে যায়। ঠিক আছে, 10:1 সঠিক উত্তর আমাদের। আচ্ছা 10, এখানে 9 ছিল, সরি 9x আছে, তাহলে 10:9, 10:9 হয়ে যাবে আমাদের অপশন সি রাইট আনসার। পাতি কোশ্চেন পাতিভাবে আনসার চলে আসে। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। কি বলছে দেখো, এটা সহজ কোশ্চেন, তোমরা পারবে। এই টাইপের কোশ্চেন একটু আগেই করলে, চলো করে ফেলো তাড়াতাড়ি করো। P1, P2 এবং P3 যথাক্রমে 4%, 6% এবং 8% সরল সুদের হারে বিনিয়োগ করা হয়, যাতে বছরের শেষে তিনটে রাশি থেকে প্রাপ্ত সরল সুদ সমান হয়। সুদ সমান যদি বিনিয়োগ করা তিনটে রাশির যোগফল 2600 টাকা হয়, তাহলে P1, P2 এবং P3 এর মান কত? P1 টাকা 4% সুদে, P2 টাকা 6% সুদে। দেখো P1 টাকাকে 4% সুদে, P2 টাকাকে 6% সুদে এবং P3 টাকাকে 8% সরল সুদে কিন্তু বিনিয়োগ করা হয়েছে। 1 বছর হচ্ছে টাইম। ঠিক আছে, এবং এই তিনটে সুদ সমান, তিনটে সুদ সমান বলেছে, মানে P1 টাকার উপর তোমার, এই P1 টাকার উপর যে 4% সুদ হবে বছরে, ঠিক আছে, এটার সঙ্গে P2 টাকার উপর 6% সুদের মান সমান সমান P3 টাকার উপর 8% সুদের মান কিন্তু সমান। এই তিনটে সুদ সমান, তাই আমি সমান চিহ্ন দিয়েছি। P1 টাকার উপর 4% 1 বছরের সুদ, মানে 4 × 4 হবে। P2 টাকার উপর 1 বছরে 6% সুদ, মানে P2 সঙ্গে 6% হবে। P3 সঙ্গে P3 টাকার সঙ্গে 8% সরল সুদ, মানে 8% হবে। তো আমরা জানি যে সমান সমান থাকলে পার্সেন্টেজ গুলোকে আমরা কেটে দিতে পারি। এবার বিষয় হচ্ছে আমাকে কে বলতে পারে যে P1 is to P2 is to, এদিক চেপে করছি দেখো, P1 is to P2 is to P3 আমার ক টাকা করে হবে, মানে অনুপাতটা কি আসবে। দেখো অনুপাত বের করার নিয়মটা কি, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে। যখন P1 বের করছো, P1 এর মান বের করবে, তখন P1টা পুরো চাপা দেবে। 6 6 8 কত হয়ে যাচ্ছে? 48 হবে এখানে।
যখন P2 এর মান বের করবে, P2 মানে মাঝখানে আছে, এবার P2 এর মান বের হবে, P2 মাঝখানে, P2 কে পুরো চাপা দিয়ে দাও, P2 পুরো চাপা দিয়ে দাও, তাহলে এখানে 4 আর 8 হয়ে যাবে 32। আর যখন P3 বের করবে, P3 এর মান বের করবে, তখন P3 ওয়ালাটা পুরো চাপা দাও, বাদ বাকি দুটো সংখ্যাকে গুণ করে দাও, 4 হয়ে যাবে 24। এইভাবে বের করতে হয়, ঠিক আছে। সাপোজ 5A সমান সমান 3B সমান সমান চলো হচ্ছে 10C এরকম আছে, তাহলে A:B:C কি হবে? নিয়মটা কি, যখন A বের করবে A ওয়ালা চাপা 3 10 30, যখন B বের করবে B ওয়ালা চাপা 5 10 50, যখন C বের করবে C ওয়ালাটা চাপা দেবে 3 5 15 করে দেবে, এরপরে কাটাকুটি করবে অ্যান্সার। এইভাবে A:B:C যাবে বের করতাম আমরা, ঠিক আছে। তাহলে P1 P2 এবং P3 অনুপাত 48 32 24, কাটাকুটি গেলে কাটাকুটি তুমি করতেই পারো, 8 দিয়ে কেটে দাও, 6 8 48, 4 8 32, 3 8 24, 6:4:3, 6:4:3, ঠিক আছে। এবার 6:4:3 আছে, এবার উত্তরে তোমাকে বলছে যে তিনটে রাশির যোগফল টোটাল হচ্ছে 2600 টাকা হয়, তাহলে P1 P2 P3 কত? টোটাল হচ্ছে 2600, টোটাল টাকা 2600। এটা তাহলে কত ইউনিটের মান? আমাদের তিনটে প্রিন্সিপাল মিলিয়ে আমাদের আছে 6 আর 4 10 আর 3 13, 13 ইউনিটের মান 2600, 13 ইউনিটের মান 2600, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান এইভাবে তুমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, নাও। 13 ইউনিটের মান হচ্ছে আমাদের কত টাকা? 13 ইউনিটের মান হচ্ছে আমাদের 2600 টাকা, ঠিক আছে। 2600 বলেছে, হ্যাঁ। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে তোমার 200 টাকা। তাহলে 1 ইউনিটের মান যদি 200 টাকা হয়, তাহলে এই মানগুলো কত হবে? 6 দুগুণে 1200, ঠিক আছে। এটা হচ্ছে 800, এটা হচ্ছে 600। 1200 800 600 কোন অপশনে আছে? দেখো 1200 800 600 আছে আমার অপশন ডিতে, 1200 800 600 আছে আমার অপশন ডিতে। এইভাবে তুমি ক্লিয়ারলি আনসার বের করতে পারো। এই 1 ইউনিটের যে মানটা এসেছে সেটাই সবার সঙ্গে গুণ করতে হয়, তোমরা আগেও শিখেছো। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, দেখো 12 8 6, 12 8 6। এটা একটা উপায় তোমার কাছে ছিল। এছাড়া এই জায়গাটা না করেও তুমি কিন্তু বের করতে পারতে কিভাবে। এখানে অনুপাত তোমার কত এসেছে? 6 4 3। তুমি দেখো চারটে অপশনের মধ্যে কোন অপশনের অনুপাত 6 4 3 আসছে। এই অপশনের অনুপাতই কিন্তু 6 4 3 আসে। দেখো শূন্য শূন্য সব কেটে যাবে, কাটাকুটি করলে দেখো 2 দিয়ে যদি কাটো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, দেখো 6 4 3 আসছে শুধুমাত্র অপশন দিতে। বাকি অপশনগুলো যদি তুমি অনুপাত বের করো 6 4 3 আসবে না, অন্য কিছু আসছে। সেখান থেকে ক্লিয়ারলি আমি বলতে পারি যে আমার অপশন ডি হবে রাইট আনসার। এইটা না করেও বা এটা যদি করো তাহলেও তোমার ক্লিয়ারলি অ্যান্সার আসছে। ঠিক है? বলবে ইয়েস স্যার, পুরো বিলকুল ঠিক है। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই। এক ব্যক্তি যথাক্রমে 10%, 12% এবং 15% সরল সুদে 6 বছর 10 বছর এবং 12 বছর তিনটে ভিন্ন স্কিমে অর্থ বিনিয়োগ করেন। স্কিমের সমাপ্তি হলে তিনি একই পরিমাণ সুদ পান, তাহলে সংশ্লিষ্ট বিনিয়োগের অনুপাত কত? এটা বাকি কোশ্চেন, তোমরা করে ফেলো। 10%, 12% এবং 15% হারে 6 বছর 10 বছর এবং 12 বছর তিনটে ভিন্ন স্কিমে, ধরো এ বি এবং সি তিনটে ভিন্ন স্কিম আছে, ঠিক আছে। বা চলো আমি ধরলে তিনটে টাকা, মেন প্রিন্সিপাল হচ্ছে তিনটে বিনিয়োগের অনুপাত। আমি যদি তিনটে টাকা হচ্ছে এ বি এবং সি, নিজেরাই পারবে, কিছু নেই, এ বি এবং সি সিম্পল অনুপাত চেয়েছে। এ টাকার উপর তোমার 10% হারে, এ টাকার উপর তোমার 10% হারে কত বছরের সুদ বলো? এ টাকার উপর 10% হারে 6 বছরের সুদ। এবার বি টাকার উপর সমান সমান হবে, যেহেতু সমান তিনটে সুদই সমান, এবার বি টাকার উপর সমান বলে সমান হবে বি টাকার উপর 12% হারে 10 বছরের সুদ সমান সমান সি টাকার উপর 15% হারে 12 বছরের সুদ। এই তিনটে সমান, এখান থেকে ক্যালকুলেশন করে A:B:C তুমি পারবে কি পারবে না? বলবে হ্যাঁ স্যার পারবো। প্রথম কথা পার্সেন্টেজগুলো আমার সব চলে যাবে, পার্সেন্টেজগুলো আমার সব কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজগুলো কেটে যাচ্ছে। এবার তুমি কাটাকুটি করে নাও না, তুমি কাটাকুটি করে নাও, সব থেকে ভালো। 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12। দেখো প্রথম কথা পার্সেন্টেজ 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 চলে যাবে, ঠিক আছে। আমি কাটাকুটি বেশি করছি না, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে পরে, ঠিক আছে। আমার সোজা কথা এখানে আসছে A ইন্টু 10 ইন্টু 6, এখানে B ইন্টু, তোমাদের সুবিধার জন্য আমি লিখছি, বেকার লাইন, এটা লেখার দরকার ছিল না আমার। C ইন্টু 15 ইন্টু 12। এবার তুমি কাটাকুটি করো, 6 কেটে দাও, 6 দুগুণে 12 কেটে দাও, 6 দুগুণে 12 কেটে দাও, হলো। 5 দিয়ে তুমি কেটে দাও, 5 দুগুণে 10 কেটে দাও, 5 দুগুণে 10 কাটো, 3 5 15 কাটো, ঠিক আছে। তাহলে তোমার আসছে কি 2A, আচ্ছা 2 দিয়েও কাটাকুটি আছে, এই 2 কেটে দাও, এই 2 কেটে দাও, এই 2 কেটে দাও। তাহলে আছে তোমার এখানে A সমান সমান, এখানে আছে তোমার 2B সমান সমান আছে তোমার 3C। তাহলে তুমি বলো A:B:C কত হবে? অঙ্ক শেষ। যখন A বের করবে এটা চাপা, 3 দুগুণে 6। যখন B বের করবে এটা পুরো চাপা, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 1 3। আর যখন সি বের করবে এটা চাপা, এখানে কিছু নেই মানে 1 আছে, মানে 2 1 2। 6:3:2, 6:3:2 অপশন বি রাইট অ্যান্সার। হয়ে গেল, কিছুই ছিল না অঙ্কে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি বোঝালাম বলে এতগুলো লাইন হলো। তুমি পরীক্ষা হলে এ বি সি ধরারই তোমার দরকার নেই, বা ধরেও তুমি করতে পারো, ধরে নেওয়াই ভালো, নাহলে গুলিয়ে যেতে পারে। ধরে নেওয়াই ভালো, নাহলে গুলিয়ে যেতে পারে। যদি না ধরে ডাইরেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিভাবে করতে হবে বলো তো? এবিসি যদি না ধরতে চাও, এবিসি যদি তুমি অঙ্কে না ধরতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? ডাইরেক্ট করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। যদি অঙ্কে এবিসি ধরে না করতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে 10% হারে 6 বছরে হচ্ছে 60%, ঠিক আছে, ইস টু 6 ইন্টু 10, তুমি এইভাবে লেখো 6 ইন্টু 10
বছরে 10% হারে সমান সমান 12% হারে 12% হারে হচ্ছে তোমার 10 বছর, 12% হারে 10 বছর সমান সমান 15% হারে 12 বছর। ঠিক আছে, 15% হারে 12 বছর। এবার তোমার এই যে অ্যাকচুয়ালি যে উপরে যেটা চেয়েছে যে তোমার এই যে সংশ্লিষ্ট বিনিয়োগের অনুপাত মানে মূলধনের অনুপাত তোমার চেয়েছে, প্রিন্সিপাল যে অনুপাতগুলো তোমার চেয়েছে, তো প্রিন্সিপাল অনুপাত কিভাবে বের করবে? এখান থেকে ডাইরেক্ট এবিসি তুমি কিছু ধরোনি, ঠিক আছে? তো প্রিন্সিপাল অনুপাত বের করার জন্য তুমি কি করবে? প্রিন্সিপাল অনুপাত বের করার জন্য মনে মনে ধরে নাও যে এখানে প্রিন্সিপাল এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, গল্পটা আমার একই হয়ে যাচ্ছে। কাটাকুটি করে আমি এটার কার জিনিস উধার, ওদের কার জিনিস দিদার করবো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন জিনিস। তুমি কাটাকুটি এইভাবে করবে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তুমি অটোমেটিকলি সব কাটবে। এবার তোমার মান কি কি আসবে বলো তো? সব মান আসবে এখানে 1 2 3, তোমার আসবে হচ্ছে কাটাকুটি করে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে। ফাইনাল অ্যান্সার বের করার জন্য এটা চাপা দিবে, 3 দুগুণে 6 হবে, তো এটা চাপা দেওয়ার জন্য 3 একে 3 হবে, আর এটার জন্য 2 একে 2 হবে, 6 তুমি এইভাবে বের করতে পারো এবিসি না ধরে, ঠিক আছে? এ ওর ঘাড়ে ওর ঘাড়ে এইভাবে জিনিসটা চলে যাবে। সব থেকে ভালো মাথা গুলিয়ে যেতে পারো তুমি এবিসি ধরে সিম্পল করো। আর যখন তুমি বুঝতে পারবে নিজে, তুমি স্টেপ জাম্প করে বুঝতেই পারছো মনে মনে এবিসি আছে, জাস্ট এইটুকু এইটুকু লেখো, ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার করে দাও, ঠিক আছে? চলো নেক্সট এটা করো দেখি। 2600 টাকা এমনভাবে দুটি অংশে ধার দেওয়া হয়েছিল যে প্রথম অংশের 5 বছরের জন্য বার্ষিক 10% হারে সরল সুদ, 6 বছরের জন্য বার্ষিক 9% হারে দ্বিতীয় অংশের সুদের সমান 10% হারে ধার দেওয়া অংশ হলো। চলো করে ফেলো সহজ কোশ্চেন। অনেকে বলছি স্যার আমি এইভাবেই গুলি মেরেছি, একজন লিখে স্যার আমি এইভাবেই করেছি, ভেরি গুড। তুমি বুঝতে পারছো না, মেন আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? একবার যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপর যেভাবে খুশি করো না, কি প্রবলেম? এই কৌশিক এটা তো পিছিয়ে গেছে, এদিকে চাপো, এদিকে দূরে রেখেছো মানে। হ্যাঁ, অভিঘোষ বলছে স্যার যে বই নিয়েছে ওর মধ্যে এজের ম্যাথ নেই কেন? এজের ম্যাথ আছে, রেশিওর মধ্যে ঢোকানো আছে, দেখবে এজের ম্যাথ কম সংখ্যক তাই একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বইয়ের ক্ষেত্রে ওরকম ভাবে আলাদা আলাদা বেশি অর্ধেক করা যায় না, ব্যাচের ব্যাপার আলাদা হয়, বইয়ের ব্যাপার আলাদা হয়, বুঝলে? কত অ্যান্সার আসছে বলো? 1350 তোমাদের অ্যান্সার আসছে। এনটিপিসি 2020 আসা করছে 26 টাকা এমনভাবে দুটো অংশে ধার দেওয়া হয়েছিল যে প্রথম অংশের 5 বছরের জন্য বার্ষিক 10% হারে সরল সুদ, 6 বছরের জন্য বার্ষিক 9% হারে দ্বিতীয় অংশের সুদের সমান, ঠিক আছে? এখানে এইচ টু বি বের করবে, তারপরে একটা বের করতে হয়ে যাবে। ধরো প্রথম অংশটা আমার এ, দ্বিতীয় অংশটা আমার সাপোজ বি। তাহলে প্রথম অংশের হচ্ছে সাপোজ ধরো প্রথম অংশটা আমার এ, 5 বছরের জন্য 10%, এই সুদটা। দ্বিতীয় অংশটা সাপোজ আমার বি, এই সুদটা 6 বছরের জন্য 9% হারে। পার্সেন্টেজ পার্সেন্টেজ তুমি কেটে দাও, ধরো দুটো অংশ এ আর বি টাকা, ঠিক আছে? এবার তুমি সিম্পলি কাটাকুটি করে দাও, তুমি এখানে 5 দুগুণে 10 কেটে দাও, এখন 3 দুগুণে 6 কেটে দাও, ঠিক আছে? তাহলে এ বাই বি তোমার কি হয়ে যাবে, বা এইচ টু বি তোমার কি হয়ে যাবে? তুমি ধরো এইচ টু বি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো 25 এ তোমার সময় 3 নং 27 বি, তাহলে এইচ টু বি কি হবে? 27:25 হয়ে যাবে। এইচ টু বি তোমার 27:25 হয়ে যাবে। অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে 10% হারে ধার দেওয়া অংশ হলো। টোটাল টাকা কিন্তু ভাই 2600 টাকা, টোটাল টাকা হচ্ছে তোমার 2600 টাকা। আর তোমার এখানে টোটাল কত ইউনিট আসছে? টোটাল টাকা তোমার হচ্ছে 2600 টাকা, আর এখানে আমাদের 27 আর 25, 7 আর 5 12 2, হাতে রইলো 1, 2 4 আর 5, 52 ইউনিটের মান। 52 ইউনিটের মানে এত। উত্তরে কি চেয়েছে ভাই? 10% হারে ধার দিয়েছে কোন টাকাটা? 10% হারে কোন টাকাটা ধার দিয়েছো? 10% হারে তুমি এ টাকা ধার দিয়েছো, এর ভাগ কত? 27, তার মানে 27 বের করো। যদি বলতো যে 9% হারে ধার দিয়েছে কোন টাকা, তাহলে আমি এখানে 25 এর মান বের করতাম, কারণ বি 25। যদি বলতো এদের ডিফারেন্স কত, তাহলে 27 থেকে 25 বাদ দিয়ে 2 এর মান বের হতো। 3 রকম অ্যান্সার এখানে আমার চাইতে পারে। যদি বলে 10% হারে ধার দিয়েছে কোন টাকা, তাহলে এ টাকা ধরেছি, 10% হারে এ টাকা, তাহলে এ কত? 27 এর মান। যদি বলতো 9% হারে ধার দিয়েছে কোন টাকা, তাহলে বি কত? আমার বি হচ্ছে 25, তাহলে 25 এর মান বের করতাম। যদি বলতো এ আর বি এর মানে এই দুটো যে টাকা দুটো ধার দেওয়া হয়েছে সেই টাকা দুটোর মধ্যে পার্থক্য কত, বিয়োগফল কত, তখন আমি 27 থেকে 25 বাদ দিয়ে 2 এর মান বের করতাম। এবার তোমরা প্রত্যেকেই পারবে। 4 এবং 52 কেটে দাও, তাহলে তোমরা 26 কেটে দাও, লাড্ডু লাড্ডু কি যাই হোক, 4 5 20 তুমি কেটে দাও, শূন্য শূন্য, 5 7 35 এর 5, হাতে রইলো 3, 5 দুগুণে 10 আর 3 13, 1350 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 1350 হয়ে যাচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে? এটা সেম টাইপের কোশ্চেন, তোমাদেরকে আমি কয়েকটা কোশ্চেন পরপর একটু এইচডব্লিউ দিচ্ছি, বাড়ি থেকে চেষ্টা করে আসবে। এটা আমাদের সোমবারেই বা মঙ্গলবারে আমাদের হয়ে যাচ্ছে। পরপর কয়েকটা কোশ্চেন আমি বাড়িতে তোমাদেরকে চেষ্টা করতে দিচ্ছি, বাড়িতে অবশ্যই করে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে যে অধ্যায়গুলো তোমার এখনো লাইভ হয়নি সেগুলো বসে না থেকে তোমার কাছে কিন্তু আছে, সেগুলোকে কাজে লাগাও। সেই অধ্যায়গুলো কিন্তু দ্রুত শেষ করে ফেলো, দ্রুত শেষ করে ফেলো, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো আমাদের মেইন উদ্দেশ্য সিলেবাস শেষ করে দ্রুত চাকরি পাওয়া।
আমার সেখানে জিনিসই রয়েছে। তো লাইভ স্যার যখন করাবে তখনই করতে হবে, সেটার অপেক্ষা না করে যাদের সামনেই পরীক্ষা রয়েছে তাদেরকে বলবো যে তুমি দ্রুত টানো। আর যারা সামনেই একদম পরীক্ষা দেবে না, দেরি করে পরীক্ষা দেবে, এবারে পরীক্ষা দিচ্ছ না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে স্লোলি এগো, হুড়োতাড়া করার দরকার নেই। স্লোলি ভালোভাবে বারবার রিভিশন করতে থাকো। কিন্তু তোমার যাদের সামনেই পরীক্ষা তারা কিন্তু বুদ্ধি লাগিয়ে কাজ করো। তোমার কাছে মাল মেটেরিয়াল আছে, জিনিসপত্র আছে, সেটাকে কাজে লাগাও। ঠিক আছে? বুদ্ধিমান ব্যক্তি কোনো সময় বসে থাকে না, তার কাছে জিনিস থাকবে সেটাকে সে ইউজ করে। মেইন জিনিস তোমাকে কিন্তু চাকরি পেতে হবে। আর চাকরি পাওয়ার জন্য যা অপরচুনিটি রয়েছে, যা সুযোগ রয়েছে, যা অপশন রয়েছে, সমস্ত অপশনকে কাজে লাগাও এবং ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে? ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সামনে তো